আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। জনকল্যাণ বিবেচনা করে প্রকল্প নিতে প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, বিভিন্ন ক্ষেত্রে গবেষণা বাড়ানোর তাগিদ। জনগণ কতটুকু লাভবান হবে বা তার রিটার্ন কি আসবে বা যেটা আমাদের জন্য উপযোগী, সেই ধরনের পরিকল্পনা নিতে হবে। শুধুমাত্র একটা নির্মাণ কাজ করার জন্য যেন নির্মাণ করা না হয়। প্রবীণ রাজনীতিক হায়দার আকবর খান রণ আর নেই, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকের বিদায়ে রাজনৈতিক অঙ্গনের শোক। লাভজনক পেশা হওয়ায় কৃষকের পাশাপাশি ভিন্ন পেশার মানুষও যুক্ত হচ্ছেন কৃষিতে, বাণিজ্যিক কৃষিতে বাড়ছে বিনিয়োগ। এবং ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের অবিস্মরণীয় সাফল্যের রেকর্ড, মোহামেডানকে হারিয়ে বিপিএলে কিংসের টানা পঞ্চম শিরোপা জয়। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে বিরল সৌরঝড়ের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। সম্পদের সীমাবদ্ধতার বিষয়টি মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির ৬১তম কনভেনশনের উদ্বোধন অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, জনকল্যাণ বিবেচনা করে সব ধরনের প্রকল্প নিতে হবে, শুধু নির্মাণের জন্যই নির্মাণ, বিষয়টি যেন এমন না হয়। সাদি মাহমুদের রিপোর্ট। প্রকৌশলীদের প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির ৬১তম কনভেনশনের উদ্বোধন অধিবেশন। প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকৌশল ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় অনুষ্ঠানে দেশবরেণ্য প্রকৌশলীদের হাতে স্বর্ণপদক ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি AMIE উত্তীর্ণ ও পিঞ্চপ্রাপ্ত প্রকৌশলীদের সনদ স্বীকৃতির ঘোষণা দেন সরকার প্রধান। বাংলাদেশ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স রেজিস্ট্রেশন বোর্ডে নিবন্ধীকরণ করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ। এই উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে প্রকৌশলীদের বড় ভূমিকা রাখতে হবে। আমরা যত পরিকল্পনা করি, দেশের উন্নয়ন করি, এখানে আমাদের প্রকৌশলীদের বিশাল ভূমিকা রয়েছে। তবে আমার একটা অনুরোধ থাকবে যে পরিকল্পনা হোক, সেই পরিকল্পনা যেন এক নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে, কারণ জলবায়ুর অভিঘাত থেকে আমাদের দেশকে রক্ষা করা, এটা আমাদের লক্ষ্য। যে কোনো পরিকল্পনা আমরা গ্রহণ করি, এটা আমি টেকনিক্যাল নির্দেশ দিয়েছি যে সেই পরিকল্পনায় এই কাজটা করলে এর থেকে জনগণ কতটুকু লাভবান হবে বা তার রিটার্ন কি আসবে বা যেটা আমাদের জন্য উপযোগী, সেই ধরনের পরিকল্পনা নিতে হবে। শুধুমাত্র একটা নির্মাণ কাজ করার জন্য যেন নির্মাণ করা না হয়, এটাই আমার অনুরোধ। সকল ক্ষেত্রে যথাযথ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। যারা বলে এই রেলের কি দরকার ছিল, তো কি দরকার ছিল আমার মনে এদের একটু ছবি তুলে রেখে তারপর মেট্রো রেলে চললো কিনা, টানেলে গেল কিনা, এক্সপ্রেসওয়েতে উঠলো কিনা, বা এই সুবিধাগুলি নিচ্ছে কিনা একটু দেখা দরকার, সেটাই আমি বলবো। যাই হোক, ঠিক আছে, এটা হচ্ছে একটা মানুষের একটা বোধহয় প্রবৃত্তি থাকে, যা কিছু দেখুক সেটাই ভালো লাগে না। তো এই ভালো না লাগাগুলো কী বলো না বলো তাতে কিছু আসা যায় না। আমার দেশের সাধারণ মানুষ ভালো আছে কিনা, তাদের উন্নতি হচ্ছে কিনা, তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে কিনা, সেখানেই আমার মাথা ব্যথা, সেটাই আমি দেখতে চাই। প্রকৌশল শাস্ত্রে গবেষণা বাড়িয়ে প্রকৌশলীদের উদ্ভাবনী শক্তি দেশের কল্যাণে কাজে লাগানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।
প্রবীণ রাজনীতিক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা হায়দার আকবর খান রণ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার রাত 2টার দিকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক। হায়দার আকবর খান রণর মৃত্যুতে শোক নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনে। তার মৃত্যুর খবরে রাজনীতিবিদদের অনেকেই ছুটে যান হাসপাতালে। হায়দার আকবর খান রণ পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘদিন ওয়ার্কার্স পার্টির সাথে যুক্ত থাকা রণ 2010 সালে যোগ দেন সিপিবিতে। বর্ষিয়ান রাজনীতিক মুজাহিদুল ইসলাম সেলিম ফেসবুক পোস্টে জানিয়েছেন, আগামী 2 দিন হায়দার আকবর খান রণর মরদেহ হিমঘরে রাখা হবে। শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত রণর মরদেহ রাখা হবে সিপিবি কার্যালয়ে। এরপর ওই দিনই সর্বস্তরের শ্রদ্ধার জন্য মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। স্বাস্থ্যহানিকর তামাকের বদলে রংপুরের চরাঞ্চলের কয়েক হাজার বিঘা জমিতে ভুট্টার ভালো ফলন হয়েছে। গঙ্গাছড়ার পূর্ব ইচলি গ্রামের প্রায় 300 কৃষককে সার, বীজ ও সেচ দিয়ে সহযোগিতা করেছে বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। সিএসআর তহবিল থেকে মাত্র 2 কোটি টাকা বিনিয়োগ করে কমপক্ষে 7 কোটি টাকার ভুট্টার ফলন পাওয়ার আশা করা হচ্ছে। মাড়াই কার্যক্রম উদ্বোধন করে এলজিআরডি প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ বলেছেন, পল্লী উন্নয়ন একাডেমির মাধ্যমে পূর্ব ইচলিতে একটি সংরক্ষণাগার নির্মাণের পরিকল্পনা করছে সরকার। রিজভী নেওয়ার জানাচ্ছেন বিস্তারিত। যতদূর চোখ যায় ভুট্টার আবাদ। উত্তর পশ্চিমের জনপদ রংপুরের গঙ্গাচড়ায় অনুকূল আবহাওয়া আর সরকারি বেসরকারি অংশীদারিত্বে প্রত্যাশার চেয়েও ভালো ফলনে দারুণ খুশি বছরের পর বছর তামাক চাষ করে আসা কৃষক। এবার ভুট্টা দিছে সার, ঔষধ এবং ওই যে ভুট্টা মারাই করা একটা মেশিন উপর দিছে। এই যে আমাদের কৃষকের পক্ষে আমাদের এটা উপকার। আমরা যে তামাক চাষ করছিলাম এখন তামাক চাষ আমরা বাদ দিছি। লাভ আমাদের মনে করেন যে তামাকে যদিও বেশি হইতো কিন্তু ওটা আবাদে মনে করেন খরচ বেশি। এটা মনে করেন যে লাগাইলে আর এত খরচ আসে না। ভুট্টা আমাদের 30 শতকে আসবে 40 থেকে 42 মণ। সেই হিসেবে যদি বাজারে 1100 বা তার বেশি হয় সেই বিশ্লেষণে লাভবান হওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের তদারকিতে সামাজিক দায়বদ্ধতা তহবিলের আওতায় কৃষিতে বিনিয়োগ করেছে কয়েকটা বাণিজ্যিক ব্যাংক। তো আমরা 2 কোটি টাকা দিয়েছি। কৃষকের নিজস্ব কিছু ইনভেস্টমেন্ট আছে, আমরা এটা হ্যান্ডশেক করে করেছি। শুধু পুরোটাই আমরা ডোনেশন দেইনি, যাতে করে কৃষকের এক ধরনের ওনারশিপ থাকে সব মিলিয়ে। চরে উৎপাদিত ফসল বাজারজাতকরণে নিরবিচ্ছিন্ন যোগাযোগ সুবিধা নিশ্চিত করবে সরকার। আরডিএ এবং আমাদের পল্লী উন্নয়ন বোর্ড যেটা আছে তাদের মাধ্যমে আমরা এই সব জায়গায় বিশেষ করে সংরক্ষণাগারের ব্যবস্থা করব। বিভিন্ন আমরা এনজিও সংস্থা এবং অন্যান্য পার্টনারকে ডাকবো, ডেকে বলবো এখানে আপনারা সংরক্ষণাগার করেন যেন আমার কৃষক দাম পায়। সরকারও সেখানে সচেষ্ট থাকবে। দ্রুত বিকাশমান প্রাণী সম্পদের খাদ্য তৈরিতে ভুট্টার ব্যাপক চাহিদা রয়েছে। বরাবরের মতো এবারও ভুট্টা চাষে দারুণ সফল হয়েছেন গঙ্গাচড়ার কৃষক, কিন্তু সংরক্ষণের সুবিধা না থাকার ফলে তারা বাধ্য হচ্ছেন 1000 থেকে 1100 টাকা মণে ভুট্টা বেচতে। অথচ কয়েক মাস যদি এই ভুট্টাটি ধরে রাখা যেত তাহলে কৃষক কমপক্ষে 1800 থেকে 2000 টাকা মণে বিক্রি করতে পারতেন। সরকার আশ্বস্ত করেছে ভুট্টা সংরক্ষণে এই চরাঞ্চলে পর্যাপ্ত ব্যবস্থা নেবেন। এই আশ্বাসটি যেন কেবল আশ্বাস না থেকে বাস্তবায়িত হয় সেই প্রত্যাশা। রিজভী নওয়াজ, চ্যানেল আই, গঙ্গাচড়া, রংপুর। কৃষি অনেক লাভজনক পেশা হওয়ায় এখন কৃষকের পাশাপাশি ভিন্ন পেশার মানুষও যুক্ত হচ্ছেন কৃষিতে। এতে বাণিজ্যিক কৃষিতে বিনিয়োগের পরিমাণ দিন দিন বাড়ছে। এমনই এক উদ্যোক্তা পটুয়াখালী জেলার 10 মিনার জামাল হোসেন। তিনি বড় পরিসরে মাছ চাষ আর সমন্বিত ফসল উৎপাদনে অল্প দিনেই পেয়েছেন দারুণ সাফল্যের সম্ভাবনা। বিস্তারিত শাইখ সিরাজ জানাচ্ছেন। উপকূল অঞ্চলের অনেক খাল ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মরশুমে কৃষক সেচের অভাবে ধান আবাদ করতে পারছে না। বাড়ছে মাটির লবণাক্ততা, তাই অনেকে বিকল্প পেশা খুঁজে নিয়েছেন। অনেকে খুঁজছেন বিকল্প কৃষির। উদ্যোক্তা জামাল হোসেন তেমনই একজন। এই এলাকা পিছিয়ে পড়া এলাকা, আমাদের একটা ফসল হয়, বছরে 2-3টা ফসল হয় না স্যার। তা যেহেতু আমাদের 2-3টা ফসল হয় না, এক জমিনে তো আমাদের এক ফসল তো আমাদের পোষাবে না স্যার। এই জন্য নতুন কি করা যায়, এই পুকুরে মাছ, এদিকে ড্রাগন, টোটাল শাক সবজি যা করা যায় স্যার। উদ্যোক্তা বিনিয়োগের আগে ভেবে চিন্তে নিয়েছেন অনেক কিছু। বড় পরিসরে মাছ চাষে জামাল হোসেনের রয়েছে দীর্ঘমেয়াদী বড় পরিকল্পনা। এখানে 25,000 মাছ ফেলাইছি স্যার।
তা আলহামদুলিল্লাহ এই 1.5 বছরের মাথায় যেটি আমি 1 কেজি ফেলাইছি, এটার ওজন 7 কেজি প্লাস হয়ে গেছে। আমি এটা 5 বছর কন্টিনিউ করতে চাই। যেহেতু আমার 5 বছরে যদি আমার গড় ওজন 25,000-এর 5 কেজি করে আসে, তার প্রাইস হিসাব করলে যদি 500 আসে তাতে 5 কোটি টাকা আসবে স্যার। মাছ চাষের পাশাপাশি জামাল হোসেন স্বপ্ন দেখছেন কৃষির বহুমুখী উৎপাদনের। এই 20 একর জলায়তনের পাড় জুড়ে করেছেন বিভিন্ন সবজি ফসলের চাষ। পারগুলা তো স্যার আমি এবছর তো এই টমেটো দিয়েছি, আর অন্য ফল আছে, মরিচ আছে, আমার পেঁয়াজ, রসুন, আমি টুকটাক সবই আমি আমার আম গাছ আছে। আমি এরপরে টোটাল পারি আমি স্যার ড্রাগনের আমি চাষটা করতে চাই। ড্রাগনে হয় কি স্যার, কোনো পাতা নাই গাছে, ওর খরচটাও কম, ক্ষতিটাও কম। এই উদ্যোগ এখন এই এলাকার অনেকের অনুপ্রেরণা। একসময় উপকূলীয় এই অঞ্চলগুলোতে এক ফসলি আবাদের উপরে নির্ভরশীল থাকা পরিবারগুলো দিন দিন পিছাচ্ছিল। সেই জায়গা থেকে উদ্যোক্তাদের হাত ধরে, তরুণ উদ্যোক্তাদের হাত ধরে নতুন ফসল এবং কৃষি বাণিজ্যিকায়নের এই প্রযুক্তিকে মাথায় নিয়ে এগিয়ে এসছে কিছু তরুণ। তার একজন হচ্ছেন জামাল উদ্দিন। তার এই খামারটি স্থানীয় পর্যায়ে সারা জাগিয়েছে যেমন, এবং সম্প্রসারণ ঘটাবে আগামীতে, কোনো সন্দেহ নেই। পটুয়াখালীর 10 মিনার লক্ষ্মীপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে অনন্য এক কীর্তি গড়ল বসুন্ধরা কিংস। ডোরিয়েলটনের জোড়া গোলে মোহামেডানকে 2-1 গোলে হারিয়ে 3 ম্যাচ হাতে রেখে টানা 5 বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কিংস। এর আগে বাংলাদেশ পেশাদার লিগ ফুটবলে কোনো ক্লাব 5টি শিরোপা জেতেনি। তানভীর আহমেদের রিপোর্ট। অন্য পাশে জিতলে শিরোপা নিশ্চিত, এই সমীকরণ নিয়ে মোহামেডানের বিপক্ষে মাঠে নামে বসুন্ধরা কিংস। ম্যাচের শুরু থেকে আক্রমণে মোহামেডানের ডিফেন্সকে চাপে রাখে বসুন্ধরা। 13 ও 15 মিনিটে গোলের দুটি সহজ সুযোগ মিস করেন ডোরিয়েলটন। 18 মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা। এবার আর গোল করতে ভুল করেনি ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডোরিয়েলটন। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল করেন তিনি। বসুন্ধরা এগিয়ে যায় 2-0 ব্যবধানে। আর 13 গোল নিয়ে মোহামেডানের দিয়াবাতের সঙ্গে যৌথভাবে সর্বাধিক গোলের মালিক ডোরিয়েলটন। 65 মিনিটে মোহামেডানের মিনহাজ রাকিব গোল করে ব্যবধান 2-1 করেন। এর 5 মিনিট পর শাহরিয়ার ইমন সহজ সুযোগ মিস করলে মোহামেডানের হার নিশ্চিত হয়ে যায়। 28 পয়েন্ট নিয়ে বিপিএল এর দ্বিতীয় স্থানে মোহামেডান, আর 26 পয়েন্ট নিয়ে 3-এ আবাহনী। বসুন্ধরা ও মোহামেডানের মাঝে ব্যবধান এখন 12 পয়েন্ট। বসুন্ধরা যদি তাদের বাকি 3 ম্যাচে হারে এবং মোহামেডান নিজেদের 3 ম্যাচে জিতলে তবুও বসুন্ধরাকে ছুঁতে পারবে না তারা। বিপিএল এর শিরোপা হাতছাড়া হলেও ফেডারেশন কাপের টানা দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি মোহামেডানের সামনে। 21শে মে ফাইনালে বসুন্ধরা কিংস অথবা আবাহনীর মুখোমুখি হবে সাদা কালোরা। তানভীর আহমেদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। বিএনপি বলেছে আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য এক শক্তি। রাজধানীতে বিক্ষোভ সমাবেশে দলের নেতারা বলেছেন, শুধু বিএনপি নেতাদের নয়, পুরো দেশকে মুক্ত করতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর বিএনপি। পরদিন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে যুবদল। যুবদলের সমাবেশে ছিলেন বিএনপির সিনিয়র নেতারাও। সুলতান সালাউদ্দিনের এই মুক্তি নয়, শুধু আজকে বাংলাদেশের মুক্তি দরকার। বাংলাদেশকে মুক্ত না করতে হলে ৭১ 16 ডিসেম্বরের মতো, তাহলে আমরা জীবনও স্বাধীন থাকতে পারবো না। যেই সরকার জনসমর্থনের তোয়াক্কা করে না, সুতরাং এই সরকার কখনো এই দেশের মানুষের মঙ্গল চাইতে পারে না। এই সরকার একটি আপদ, এই দেশের উপর একটি আপদ নাজিল হয়েছে। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই আপদ আমরা বিদায় করি। সরকারের নানা সমালোচনা করেন দলের মহাসচিব। আওয়ামী লীগ দাবি করে তারা দেশ চালাচ্ছে, আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ। এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। আমাদের রাষ্ট্রযন্ত্র, তার মধ্যে আমাদের পুলিশ ভাইরা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের প্রশাসন আছে, বিচার ব্যবস্থা আছে। প্রত্যেকটি প্রতিষ্ঠানকে
তারা কে কর্তৃপক্ষ করেছে, দুর্যোগন করেছে, তাদের লোক ছাড়া কেউ কোথাও যেতে পারে না। বিএনপি নেতারা বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আন্দোলন চালিয়ে যেতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। আফগানিস্তানে আকস্মিক বন্যায় মৃত্যু 200 ছাড়িয়েছে। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় নিখোঁজ অনেকে। বিরতির পর আবারও আমন্ত্রণ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সম্পর্ক জোরদারের জন্য বাংলাদেশ সফরে আসছেন, বিএনপির জন্য নয়। তিনি আরও বলেন, বিএনপির ভুয়া আন্দোলন দেশের মানুষ আর বিশ্বাস করে না। ওবায়দুল রশিদের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করেন। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের বন্ধুরাষ্ট্র ভারত আর দেশের মানুষই আওয়ামী লীগের শক্তি। বিএনপি নেতারা আবার দাঙ্গা হয়ে গেছে, আবার ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছে। আরে বেকুবের দল, লু আসছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে, বিএনপির স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না, আমেরিকাও আর আসবে না, কেউই আসবে না। বিএনপি এখন বিভিন্ন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপি এখন সেদিনের অপেক্ষা, সঙ্গে পাবলিক না, পাবলিক না থাকলে কি আন্দোলন হবে? ভুয়া ভুয়া আন্দোলন, ভুয়া সব নাটক, ভুয়া কর্মসূচি, ভুয়া। বিএনপি হলো একটা ভুয়া। এ ভুয়া দলের ভুয়া আন্দোলন জনগণ বিশ্বাস করে না। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর দেশবাসীকে আস্থা রাখার আহ্বান জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির সংকট কেটে যাবে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, রাজনীতিতে কিছু পরিত্যক্ত মানুষ আছে যারা ঘুরে ঘুরে সব দল করে আর বড় গলায় কথা বলে। রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক, বিডিআরসিএ এর ব্যবস্থাপনা পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান এবং বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রামের আন্দরকিল্লায় রেড ক্রিসেন্ট মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। অনুষ্ঠানে ছিলেন সদ্য নিযুক্ত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এম.ইউ. কবির চৌধুরী ও অন্যরা। রাজনীতিতে তারা পরিত্যক্ত ব্যক্তি বিশেষ। নির্বাচনের পর 80টা দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী সরকার মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি চিঠি লিখে বলেছেন, আমাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান। এতে এই যে ব্যক্তি বিশেষ রাজনীতির ব্যাগদের মাথা খারাপ হয়ে গেছে এবং ব্যাগের মতো জন্য বেশি বেশি লাভ হচ্ছে। ইহসানুল করিম মিডিয়া অ্যাওয়ার্ড ফর মিডিয়া এক্সেলেন্স পেয়েছেন বর্ষিয়ান সাংবাদিক আফসান চৌধুরী। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশের এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ফরিদ হোসেনকে সভাপতি ও আঙ্গুর নাহার মন্টিকে সাধারণ সম্পাদক করে সংগঠনের 13 সদস্যের কমিটি করা হয়।
আইআইএমসির প্রথম বৃত্তিধারী বাংলাদেশি ও সংগঠনটির সাবেক সভাপতি স্মরণে প্রতি বছর এই অ্যাওয়ার্ড দেয়া হবে। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। আমাদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ইহসানুল করিম স্মরণে প্রথমবার অ্যাওয়ার্ড দিয়েছে আইআইএমসি। ইহসানুল করিম অ্যাওয়ার্ড ফর মিডিয়া এক্সিলেন্স পেয়ে অভিব্যক্তি জানান বর্ষীয়ান সাংবাদিক আফসান চৌধুরী। আপনি যদি মনে করেন যে আপনি যেই কথাগুলো বলতে চান সেই কথাগুলো বলতে পারবেন এবং বলার সুযোগ আছে, তাহলে দ্যাট ইজ এনাফ। ইভেন এজ এ বিবিসি করেসপন্ডেন্ট আমার মনে হয় আমরাও সেন্সার্ড হয়েছি, কিন্তু আমরা সেন্সার্ড ঢাকায় বাংলাদেশে বসে হতাম না, আমাদের লন্ডনে সেন্সারিংটা করতো। এরকম প্রচুর ঘটনা ঘটছে। অথবা এই বাস্তবতা নিয়ে থাকতে হবে। ধন্যবাদ। হেলাল ভাই কত ঘনিষ্ঠ ছিল আমার সেটা আর আমি বলছি না। মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় আইআইএমসির ভূমিকার প্রশংসা করেন সাংবাদিক নেতারা। আমাদের সাংবাদিকরা যখন সেখানে প্রশিক্ষণ নিতে যায়, বিভিন্ন দেশের সাংবাদিকরা যায়, আমরা কেন সেই অবস্থাটা তৈরি করতে পারি না যে তারাও আমাদের এখানে আসবে? বিভিন্ন দেশের সাংবাদিকরাও বাংলাদেশে প্রশিক্ষণ নিতে আসবে। আমাদের সেই অবকাঠামো কিন্তু আছে, আমাদের প্রেস ইনস্টিটিউট আছে, আমাদের নিমকো আছে যেখানে প্রশিক্ষণের কাজই তারা প্রশিক্ষণ দেন। আমাদের প্রেস ইনস্টিটিউটে জার্নালিজমের ডিপ্লোমা আছে, নানান রকমের প্রোগ্রাম হচ্ছে। আমি এখান থেকে আপনাদেরকে বলতে চাই, আশ্বস্ত করতে চাই যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। জলবায়ুর নেতিবাচক পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আইআইএমসির মাধ্যমে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। আমরা যখন ইন্দো প্যাসিফিক নিয়ে কথা বলি, এই বে অফ বেঙ্গলের গুরুত্বটা কিন্তু চলে আসে। তো সেখানে অনেক জিওপলিটিক্যাল বিষয় আছে। আমি মনে করি আমরা যখন আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্কের দিকে তাকাবো, এবং এটার উদ্দেশ্যটা হচ্ছে এটাকে একটা ইরিভার্সিবল ট্র্যাজেক্টরিতে নিয়ে যাওয়া, যেন কোন দল বা কে ক্ষমতায় থাকলো এটার উপর যেন এটা নির্ভর না করে। অনুষ্ঠানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ নেওয়াজ খান সহসভাপতি নির্বাচিত হয়েছেন। আগে আমরা রিপোর্টগুলো দিয়েছি। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। টাকার বিনিময়ে দেয়া সার্টিফিকেট ও মার্কশিট জব্দ করার প্রক্রিয়া গোয়েন্দা পুলিশের কাছে জানিয়েছেন সনদ ও নম্বরপত্র জালিয়াতির দায়ে গ্রেফতার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী AKM শামসুজ্জামান। দুপুরে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুন আর রশিদ জানান, আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন শামসুজ্জামান। 4 দিনের রিমান্ডে শামসুজ্জামান তার সার্টিফিকেট জালিয়াতির ব্যবসা টিকিয়ে রাখতে কিছু সাংবাদিক ও দুদক কর্মকর্তাদের মোটা অঙ্কের টাকা দেওয়ার কথাও স্বীকার করেছেন বলে জানান গোয়েন্দা প্রধান। জালিয়াতির সাথে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে উল্লেখ করে ডিবি প্রধান জানান, জালিয়াতির সাথে জড়িত সাংবাদিক এবং দুদকে কর্মরত যাদের নাম উঠে এসেছে তারা চাইলে গোয়েন্দা বিভাগ কিংবা সরাসরি শামসুজ্জামানের মুখোমুখি হতে পারেন। শামসুজ্জামান এবং কারিগরি শিক্ষা বোর্ডের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা বছরের পর বছর যে সকল মার্কশিট সার্টিফিকেট বিক্রি করে সেগুলি কিভাবে শনাক্ত করে বাতিল করা যায় সেই সম্পর্কে শামসুজ্জামান গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছেন, যা আমরা কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মহোদয়ের কাছে এবং সংশ্লিষ্ট বোর্ডকে আমরা জানাই। আফগানিস্তানে আকস্মিক বন্যায় মৃত্যু 200 ছাড়িয়েছে। ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় নিখোঁজ রয়েছেন অনেকে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে শুক্রবার ভারী বৃষ্টির পর আকস্মিক বন্যা দেখা দেয়। ভয়াবহ বন্যায় দেশটির ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি হারিয়েছে এমন কিছু পরিবারকে তাঁবু, কম্বল এবং খাবার সরবরাহ করা হয়েছে। বন্যার কারণে কাবুলের সাথে উত্তর আফগানিস্তানের সংযোগকারী প্রধান সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জনপ্রিয় আন্তর্জাতিক ফ্যামিলি শো ফ্যামিলি ফিউডের বাংলা সংস্করণ আসছে শিগগিরই। 50টিরও বেশি দেশে সাড়া জাগানো প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে আসছে OTT প্ল্যাটফর্ম বঙ্গ। রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরা হয়। আয়োজকরা জানান, অনুষ্ঠানটি উপস্থাপনা ও সঞ্চালনায় থাকছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান।
শিগগিরই বঙ্গর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীরা অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ। দুই দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় পৃথিবীতে আঘাত এনেছে। বিজ্ঞানীদের প্রত্যাশার চেয়ে কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার অস্বাভাবিক শক্তিশালী এই ঝড় পৃথিবীতে আঘাত হানে। এর প্রভাবে যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশের আকাশে রঙিন আলোর প্রদর্শনী বা মেরুজ্যোতি দেখা গেছে। সৌরঝড়ের প্রভাব এক সপ্তাহ স্থায়ী হতে পারে। এ ধরনের ঝড়ে সাধারণত মানুষের কোনো ক্ষতি হয় না, তবে স্যাটেলাইট, ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তবে এখনও পর্যন্ত এ ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে 2003 সালে সৌরঝড়ে সুইডেন ও দক্ষিণ আফ্রিকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবারে কৃষি সংবাদ। নোয়াখালীর বিস্তীর্ণ উপকূলের পতিত লোনা জমিতে সূর্যমুখী আবাদ করে লাভবান কৃষক। 3 বছরে 31 হেক্টর থেকে সূর্যমুখীর চাষ বেড়ে দাঁড়িয়েছে 256 হেক্টর জমিতে, যার বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। স্থানীয় কৃষকের চাহিদা পূরণে জেলায় তেল ভাঙানোর মেশিন বসেছে 10টি। এবার প্রকৃতি সংবাদ। বেপরোয়া দখল ও দূষণে মৃতপ্রায় চট্টগ্রাম নগরীর লাইফলাইন খ্যাত কর্ণফুলী নদী। ঐতিহ্যবাহী কর্ণফুলী নদীকে বাঁচাতে 3 দিনের কর্মসূচির শেষ দিনে ব্যতিক্রমী জনসচেতনতামূলক সাম্পান বাইচ হয়েছে। 18তম এই সাম্পান বাইচ উপভোগ করতে নদীর দুই পাড়ে সমাগম ঘটে হাজারো দর্শনার্থীর। সে সময় পরিবেশ প্রতিবেশ রক্ষায় সবার সচেতনতা ও কার্যকর উদ্যোগের আহ্বান জানান বিশিষ্টজনেরা। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বাংলাদেশের প্রতিশ্রুতিশীল বিরতির পর আবারও আমন্ত্রণ। জমে উঠেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার। 21শে মের ভোট ঘিরে দিনরাত চলছে গণসংযোগ, মাইকিং ও উঠান বৈঠক। এনায়েতুর রহমানের রিপোর্ট। নদী আর খালে ঘেরা 12টি ইউনিয়ন নিয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলা। আসন্ন এই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 2 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে উপজেলার ইউনিয়ন ও গ্রামীণ জনপদ এখন প্রচারের সরগরম। প্রার্থীরা সমর্থন পেতে ছুটছেন ভোটারদের কাছে, করছেন একে অপরের বিরুদ্ধে অভিযোগ। জনগণ 100% আমাকে ভালোবাসে এবং জনগণ এই সন্ত্রাসের বিরুদ্ধে, জনগণ নেশা এবং মাদক মুক্ত গলাচিপা চায়, জনগণ একটু স্বস্তিতে থাকতে চায়, মান সম্মান ইজ্জত নিয়ে বসবাস করতে চায়। সুতরাং জনগণ শান্তিপ্রিয়, তারা শান্তিতে থাকার লক্ষ্যে আনারস মার্কায় অবশ্যই 21 তারিখে ভোট দিবে, এটা আমার বিশ্বাস। যেখানে একসময় সন্ধ্যার পরে চেরাগ এবং কুপি নিয়ে, হেরিকেন নিয়ে মানুষ চলাফেরা করতো, আজকে সেখানে বিদ্যুতের আলো ঝলমল করছে। আজকে সেখানে প্রায় 60,000 ভোট। সবাই, কালকে আমি জনসভায় গিয়েছিলাম, সবাই ঐক্যবদ্ধ হয়েছে যে চরের মানুষ একটা ভোটও ছাড়বে না। মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে, আমাদের উন্নয়নের দিকে তাকিয়ে, আমাদের দেশ পরিচালনার যোগ্যতা বিবেচনা করে এবং সফলতা বিবেচনা করে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, আমাকে ভোট দেবে। সাধারণ ভোটাররা ভোট দিয়ে যোগ্য প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন। জর্জন লাগে মিশতে পারে, সবাই চলতে পারে, যোগ্য প্রার্থীরা বলতাম কাজে কর্মে যে ভালো ভালো দেশের জন্য যে ভালো কাজ করতে হবে, যোগ্য ছাড়া প্রার্থী না হইলে ভোট দেবো কি? ভোট দিয়ে লাভ আছে? দেশের উন্নয়ন, রাস্তাঘাট সবকিছুর জন্য এই করবে এরকম প্রার্থী। আগামী 21 মে গলাচিপা উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আসন্ন গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একই দলের হলেও অনেকেই মনে করছেন এ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তবে কেউ কেউ মনে করছেন গত সংসদ নির্বাচনের সমীকরণ অনুযায়ী এই নির্বাচনের ফলাফল হতে পারে। পটুয়াখালীর গলাচিপা উপজেলার
উলানিয়া বাজার থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির নেতারা। শনিবার বিকেলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রেজওয়ান আহমদ তৌফিকের নেতৃত্বে কমিটির সদস্য শেখ সালাউদ্দিন জাহাঙ্গীর আলম, আবদুল্লাহ আল কায়সার, মোহাম্মদ গোলাম ফারুক ও নাসিমা জামান এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতিহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। 2024-26 মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে পোশাক শিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম ও মোড়ক পণ্য সরবরাহকারী কারখানা মালিকদের সংগঠন BGAPME এর নির্বাচন হয়েছে। পূর্বাঞ্চলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ভোট গ্রহণ হয়। এর মাধ্যমে 33 বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন সংগঠনের 460 জন সদস্য। সংগঠনটির সক্রিয় সদস্য 1200 জন। নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে 21টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 42 জন প্রার্থী। তারা দুটি প্যানেলের অধীনে নির্বাচনে অংশ নেন। প্যানেল দুটি হচ্ছে ঐক্য পরিষদ ও অ্যাক্টিভ মেম্বার্স ইউনিয়ন। ঐক্য পরিষদ প্যানেলের নেতৃত্বে আছেন সংগঠনের সাবেক পরিচালক ও আজি ট্রিমসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহরিয়ার। আর অ্যাক্টিভ মেম্বার্স ইউনিয়ন প্যানেলের নেতৃত্বে পলি প্ল্যান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাসিরুল আলম। এপ্রিলে বয়ে যাওয়া তাপপ্রবাহকে দুর্যোগ হিসেবে বিবেচনা করে হিট স্ট্রোকে মৃত ব্যক্তিদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। একই সাথে অতিমাত্রায় গরমের কারণে যারা কর্মহীন হয়েছেন তাদের সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তাপমাত্রা বৃদ্ধির কারণ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। যে কোনো দুর্যোগে হতাহতের জন্য 10,000 থেকে 25,000 টাকা অর্থ সহায়তা যথেষ্ট নয় উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জানান এই সহায়তা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। অসহনীয় তাপমাত্রা বৃদ্ধির জন্য অপরিকল্পিত নগরায়নই দায়ী শীর্ষক ছায়া সংসদে সরকারি তিতুমির কলেজের বিতার্কিকদের পরাজিত করে ঢাকা কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। এবারে খেলার খবর।